রহমানের আগমন যারা নারীদের অসম্মান করে তাদের হাতে দেশ নিরাপদ নয়। খুলনা ও যশোরের সমাবেশে তারেক রহমান আইডি হ্যাকের দাবি করে মিথ্যাচার। যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল। যারা না ভোটের পক্ষে তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়। চট্টগ্রামে জামায়াত আমির 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দেশ গড়ার কাজ। হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড। রেহানা পুত্র ববির 7 ও কন্যা টিউলিপ আজমিন আর 4 বছর করে সাজা। চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাথে চুক্তির আশা ট্রাম্পের। পূর্ণ সামরিক প্রস্তুতি তেহরানের, স্বাভাবিক জীবনযাত্রায় ইরানিরা। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা। 2-0 গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগোলো বাটলার শিষ্যরা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। একটি দল 5 আগস্টের পর মা বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করার একটি দল এখন নারী সমাজকে ঘরবন্দি করে রাখতে চায়। নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামাত আমিরের এক্স আইডি হ্যাক নিয়ে দলটির নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন তিনি। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সাইফুল ইসলামের রিপোর্ট। 6টি বিভাগীয় শহরে নির্বাচনী সমাবেশ শেষে সোমবার খুলনায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে মঞ্চে আসেন তারেক রহমান। এ সময় লাখ লাখ নেতাকর্মী শুভেচ্ছা জানান বিএনপির এই কাণ্ডারিকে। পরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি আসনের ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা জনগণের সামনে পেশ করেন তিনি। কিন্তু কৃষক ভাইরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে, আমরা মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। তারেক রহমান অভিযোগ করে বলেন, আইডি হ্যাকের মিথ্যাচার করে একটি দল নারীদের অপমানিত করে বক্তব্য দিয়েছে। আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য বিএনপির 31 দফার বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর খুলনার মাটিতে লাখ লাখ মানুষের সামনে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে খুলনাবাসীর সমর্থন চাইলেন তিনি। বললেন, ধানের শীষ বিজয়ী হলে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি। খুলনার পর যশোরের সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি ক্ষমতায় গেলে যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো চালু করার ঘোষণা দেন তিনি। আমরা এই চিনিকলগুলোকে আবার চালু করতে চাই। চিনিকলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে। বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে মানুষ দেশবিরোধী শক্তিকে সমর্থন করবে না। বিএনপি বিজয়ী হলে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই। সাইফুল ইসলাম, নিউজ 24, যশোর। যারা হ্যাঁর বিপক্ষে অবস্থান নেবে তারা দেশের নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজারের মহেশখালীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। এরপর কক্সবাজার ও চট্টগ্রামের লোহাগড়া জনসভায় অংশ নেন জামায়াতে আমির। উত্তরের পর এবার দক্ষিণ পূর্বে সাগরকন্যা কক্সবাজারে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণার স্রোত। অন্যান্য জায়গায় আমরাও তাদের
মহেশখালীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে আমির। বলেন, যারা হ্যার বিপক্ষে অবস্থান নেবে তারা দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। এরপর দুপুরে কক্সবাজারের জনসভায় অংশ নেন জামায়াতে আমির। বিএনপির সমালোচনার জবাবে বলেন, ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত জোট। এছাড়া দেশের পাচারকৃত টাকা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে করলেন, এটা বৈষম্য না? তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। 5 জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারে কর্মসূচি নিয়ে চট্টগ্রামে জনসভা করছেন জামায়াতে ইসলামের আমির। বলেন, যারা 24 স্বীকার করে না তাদের লাল কার্ড দেখানো হবে। আমরা কোন দলের সরকার চাই না, আমরা চাই 18 কোটি জনগণের সরকার, যারা দেশের মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে 11 দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নির্বাচনী প্রচারণা শুরুর 12 দিন পর ঢাকা 11 আসনে বিএনপির MA কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এই রিট দায়ের করা হয়। এদিকে ঢাকা 16 আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। জমে উঠেছে রাজধানীর ঢাকার নির্বাচনী প্রচারণা। ভোট উৎসবের আমেজের মধ্যে আছে একে অপরের প্রতি অভিযোগ, পাল্টা অভিযোগ। ঢাকার 20টি আসনের মধ্যে মিরপুরের পল্লবী ও রূপনগর নিয়ে গঠিত ঢাকা 16 আসন। এ আসনে মোট 11 প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপির প্রার্থী আমিনুল হক ও জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের মধ্যে। তারা ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, টাকা দিয়ে রাতের অন্ধকারে গিয়ে ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়গুলো আমাদের নেতাকর্মীদের অনেকের কাছেই আমাদের চোখে পড়েছে। প্রতিপক্ষ যে কাজটা করবে 2 দিন পরে সেই অভিযোগটা অপরের উপরে আগে উঠায়। আমরা বিকাশে টাকা দেব, এটা কেউ বিশ্বাস করবে না। জামায়াতে ইসলাম এই ধরনের রাজনীতি করে না। 16 আসনের মধ্যে আছে বিহারি ক্যাম্প। এই ক্যাম্পের ভোট ব্যাংক ফলাফলে বড় প্রভাব রাখবে। আমাদের থাকার একটা জায়গা করে দেব, আমরা এই চাই। জামাত আসুক চাই বিএনপি আসুক, সেটা আমাদের কোনো নাই। আমাদের ক্যাম্পের মানুষগুলো এটাই চাওয়া যে আমাদের পূর্ণবাস হোক। আমাদের লাইফটা তো এমনিই পার, আমরা কেউ দিন আনি দিন খাই। আমরা চাই না আমাদের ছেলে মেয়ে এভাবে খাও। এদিকে রাজধানীর গ্যান্ডারিয়ায় জনসংযোগ করেন ঢাকা 6-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। একই দিন রাজধানীতে প্রচারণা চালান ঢাকা 12 স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমি এলাকার সন্তান হিসেবে এই এলাকার জনগণ ইনশাআল্লাহ আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। রাজধানীর সবুজবাগে গণসংযোগ চালান ঢাকা 11 আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। অভিযোগ করেন শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে। এদিকে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির MA কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এনসিপির নাহিদ ইসলাম। যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন, এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। যুক্ত বেঞ্চে শুনানির জন্য তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও 1 আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় এই মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত
দিকে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই, মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী এমন মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদনে অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এতে বলা হয়েছে, এক দলের জায়গায় ত্রিমুখী প্রভাব বেড়েছে প্রশাসনে। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা দেখছে টিআইবি। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনে পতন হয় শেখ হাসিনার ১৬ বছরের শাসনের। জনপ্রত্যাশার বিপুল চাপ নিয়ে শপথ নেয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু সময়ের আবর্তে সরকারের উপর বেড়েছে প্রত্যাশার চাপ। রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। এক গবেষণা প্রতিবেদনে এমনটা মনে করছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনটি প্রণীত হয়েছে এবং বিশেষ করে প্রতিবেদনে বলা হয়, সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক পদক্ষেপ থাকলেও তা অনেক অংশে বাস্তবায়ন, লোক দেখানো ও অকার্যকর ছিল। প্রশাসনে এক দলের প্রভাব সরিয়ে অন্যদের দখলের প্রবণতা ছিল। একই সাথে বিচার ব্যবস্থা প্রতিশোধ নাকি বিচার, সেই প্রশ্ন তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে ঢালাওভাবে মামলায় সম্পৃক্ত করে আটক রাখা হয়েছে। সেই প্রক্রিয়াটা কতটুকু আসলে বিচার আর কতটুকু তাদের প্রতিশোধ, পেশাগত অবস্থানকে অপব্যবহারের কারণের অভিযোগে, সেটা দেখার বিষয়। প্রতিবেদনে বলা হয়, গণ অভ্যুত্থানের পর দেশের ৬০০ রাজনৈতিক সহিংসতা ও ১৫৮ হত্যার ঘটনা ঘটেছে। একই সাথে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়েছে। এ সময় আগামী নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক। যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ না হয়, তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মতো নির্বাচনে সেটা প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়। গণ অভ্যুত্থানের পর অন্তত ১৮৯ জন সাংবাদিক চাকরিচ্যুত করা হয়েছে। দাবি করে টিআইবি বলছে, বর্তমানে গণমাধ্যমের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়েছে। স্বাধীন গণমাধ্যম যে দেশের যে মানুষগুলো চায়, অর্থাৎ প্রতিটি মানুষ, সবার জন্য একটি ইনভিটেশন বলে আমি মনে করি। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। পূর্বাচল প্লট দুর্নীতির আরও 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছর, টিউলিপ সিদ্দিকের 4 বছর কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত। আরেক মামলায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের 7 বছর করে কারাদণ্ড দেন আদালত। আইনজীবীরা বলছেন, টাকা দিয়ে রাজুকের প্লট কিনলেও প্লট কেনার ক্ষেত্রে কোনো আইনেরই তোয়াক্কা করেননি তারা, আর এই কারণেই হয়েছেন সাজাপ্রাপ্ত। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পূর্বাচলে তার এবং তার বোনের পরিবারের সদস্যদের জন্য মোট 6টি 10 কাঠার প্লট বরাদ্দ নেন রাজুক থেকে। বিধি অনুযায়ী এসব প্লট পাওয়ার যোগ্য না হলেও ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট নেওয়া হয় বলে জানান আইনজীবীরা। সোমবার প্লট বরাদ্দের 2 মামলার রায় হয় ঢাকার বিচারিক আদালতে। মামলাগুলো হলো আজমিনা ও রাদওয়ান সিদ্দিককে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেয়া। এই 2 মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ রবিউল আলম। 2 মামলায় শেখ হাসিনার মোট 10 বছর, টিউলিপ সিদ্দিকের মোট 4 বছর কারাদণ্ড দেন আদালত। আর এক মামলায় আজমিনা ও রাদওয়ান সিদ্দিকের 7 বছর করে কারাদণ্ড দেন বিচারক। এছাড়া অন্যান্য আসামিদের 2 মামলায় 10 বছর করে কারাদণ্ড হয়। প্রধান আসামি আজমিনা সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরো অন্যান্য আসামি যারা ছিলেন তাদের এই 2 মামলায় 10 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, 12 মাসের অনাদায় কারাদণ্ড। দুদকের আইনজীবীরা বলছেন, তারা টাকা দিয়ে প্লট কিনলেও রাজুকের প্লট কেনার কোনো নিয়ম মানেননি। তার নিজ নামেও যদি উনি খরিদ করে থাকেন, তাহলে
সেটাও এই 9 বিধির লঙ্ঘন। টাকা থাকলেই হবে না। এর আগে পৃথক 4 মামলায় শেখ হাসিনার 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দেন আদালত। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিএনপি ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স খুলে জনগণের অর্থ লুটপাটের ভীষণ নিয়ে মাঠে নেমেছে, এমনটি মন্তব্য করেছে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। সকালে দিনাজপুরে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনে ভোট দখলের আশা নিয়ে মাঠে নামতে চায় একটি দল, তাদেরকে প্রতিহত করা হবে। এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন মিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। গরু দখলের ভয় দেখালেন না। এই ভোট দখলবাজ যারা ভোট দখল করতে চায় তাদেরকে প্রতিহত করতে আমার ছাত্র শক্তি এবং শিবিরের ভাইয়েরাই যথেষ্ট। 11 দলীয় জোটের প্রার্থীদের উপর বিএনপি ও আওয়ামী লীগ হামলা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আয়মান রাহাত। সোমবার নির্বাচন কমিশনে এনসিপির একটি প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করে এসব অভিযোগ করেন। থেকে হামলাগুলোর ঘটনা ঘটছে, একটা পক্ষ থেকেই বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনাগুলো ঘটছে, আর একটা পক্ষ আসলে এগুলো শিকার হচ্ছে। সো যখন এরকম ঘটে যায় তখন তো আসলে সুষ্ঠু নির্বাচন কি থাকবে কি থাকবে না সেটা তো প্রশ্ন অবশ্যই রয়ে যায়। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব ভবিষ্যতে নির্বাচিত রাজনৈতিক সরকারকেও মোকাবেলা করতে হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জানান, 2025 সালে ব্যাংকটি 8,000 কোটি টাকার বেশি পরিচালন মুনাফা অর্জন করেছে। আমরা 54 বছরে এগিয়ে আসছি, কিন্তু আশানুরূপভাবে আমরা এগিয়ে আসতে পারিনি। আমাদের সাথে যেসব দেশ ছিল আমাদের মতোই বা আমাদের যে খারাপ অবস্থা, কিন্তু অনেক এগিয়ে গেছে। আমি উদাহরণ নাই দিলাম, আমরা নিজেরাই জানি। আমাদের কিন্তু সময় আর ক্ষেপণ করতে পারবো না, আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। সরকারি সকল ব্যাংকই আমরা দেখব সমান্তরালভাবে তারা চলতে পারছে কিনা। এই নতুন অর্থনীতিতে পরিবর্তন ব্যাপক। আমরা জানি যে আমাদের ট্রান্সফরমেশন, টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন, এটা একটা বড় দিক। মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। একদিকে সাগরে মার্কিন রণতরীর মহড়া ও পেন্টাগনে ইসরায়েলি সেনা প্রধানের বৈঠক, অন্যদিকে ইরানের সর্বোচ্চ সামরিক প্রস্তুতির ঘোষণা। তবে সামরিক শক্তির জানান দিলেও শেষ পর্যন্ত একটি চুক্তির আশাই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধের এই তীব্র উত্তেজনার মধ্যেও স্বাভাবিক ছন্দে চলছে ইরানের জনজীবন। ইরানের সর্বোচ্চ নেতার যুদ্ধের হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। উল্টো সাগরে শক্তিশালী মার্কিন রণতরী মোতায়েনের ভয় দেখিয়ে তেহরানকে চাপে ফেলার চেষ্টা করছেন তিনি। পেন্টাগনে ইসরায়েলের সেনাপ্রধানের সাথে গোপন বৈঠকে সেরেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্টের আশা, শেষ পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে এবং একটি সমঝোতা হবে। ইরানও যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত। গত বছরের সংঘাতের চেয়ে এবার তাদের শক্তি বেশি বলে দাবি দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর। তবে এমন উত্তেজনার মাঝেও ন্যায্য ও সমান শর্ত পেলে ইরান আলোচনায় বসতে রাজি বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বাড়লেও একটি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তির জন্য আলোচনায় বসতে প্রস্তুত আমরা। সাগরে বিশাল মার্কিন বহর এগোলেও তেহরানের রাস্তায় এর কোনো ছাপ নেই। ক্যাফে থেকে ট্রাফিক সবই স্বাভাবিক। যুদ্ধের অভিজ্ঞতায় পোড় খাওয়া মানুষগুলো হামলার ভয়ে আর শহর ছাড়তে নারাজ। আমরা তেহরানেই থাকব এবং পরিবারের দেখাশোনা করব। গত বছরের যুদ্ধের স্মৃতি সঙ্গী করেই যে কোনো জরুরি পরিস্থিতি সামলে নিতে নিজ শহরেই অটল থাকার প্রত্যয় তেহরানবাসীর। নিবির আমিন, নিউজ 24। এবারে খেলার সংবাদ।
সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালে এক পা এগিয়ে রেখেছে পিটার বাটলারের দল। 2 ম্যাচ থেকে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল বাংলাদেশ। বাংলাদেশ ভারত এই দুই দল মুখোমুখি হলেই বদলে যায় খেলার রং। ক্রিকেটে মুখোমুখি না হলেও ফুটবলের মঞ্চে থামেনি সেই চিরচেনা লড়াই। নেপালের পোখরায় অনূর্ধ্ব-19 নারী সাফ ফুটবলের সে লড়াইয়ে জিতেছে বাংলাদেশ, ভারতকে হারিয়েছে 2-0 গোলে। শুরু থেকে ম্যাচের লাগাম হাতে নেয় পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধেই ভেঙে দেয় ভারতের রক্ষণ। 29 মিনিটে ফ্রিকিক থেকে আসে সেই কাঙ্ক্ষিত গোল। বলের ফ্লাইট বুঝতে ভুল করেন ভারতীয় গোলরক্ষক। হাতে লেগে পোস্টের সামনে পড়ে যেতেই সুযোগ লোফে নেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। বল জালে পাঠিয়ে এগিয়ে দেন বাংলাদেশকে। 10 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লাল সবুজের প্রতিনিধিরা। ঝড়ের গতিতে কাউন্টার অ্যাটাক, ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রস, দুই ডিফেন্ডারের ফাঁক গোলে দুর্দান্ত দক্ষতায় বল জালে জড়ান ফরওয়ার্ড আলপি আক্তার। বিরতির পরেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। একের পর এক আক্রমণ করে বাংলার মেয়েরা, তবে ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। ম্যাচে ফেরার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয় ভারত। 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাসবিহ শরণ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, রাত 11টায় গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।